আসসালামু আলাইকুম। আমি @রোমানা শিমুল ব্লগ থেকে শিমুল বলছি। চলে এলাম আমার মধ্যবিত্তের রান্নাঘর নিয়ে। তো আজকে আপনাদের আমি ২ ধরনের রান্না দেখাবো। খুব ইজি এবং সিম্পল। যারা নতুন রাঁধুনি অথবা নতুন বিয়ে হয়েছে অথবা স্টুডেন্ট অথবা ব্যাচেলর তাদের আশা করি খুব উপকারে আসবে। আমি যে ২টি রান্না দেখাবো সেটা হচ্ছে আমার ঘরে কিছু কাঁকরোল ছিল। আমি সেই কাঁকরোলগুলো আলু দিয়ে ভাজি করব এবং মসুরের ডাল দিয়ে আম দিয়ে রান্না করব, কাঁচা আম। এটা আমার বরের খুব পছন্দ। আর এই হচ্ছে পেঁয়াজ, যেটা আমার সব রান্নাতেই ব্যবহৃত হবে। এই পেঁয়াজটা আমি ফ্রিজে স্টোর করে রেখেছিলাম। যেহেতু পেঁয়াজের অনেক দাম, আমরা মধ্যবিত্ত, আমি পেঁয়াজ আনার পরই কেটে সেটা ফ্রিজে স্টোর করে রাখি এবং সেখান থেকেই ব্যবহার করি। তো চলুন শুরু করা যাক রান্নার প্রসেসিং। আমি একটি হাঁড়ি নিয়েছি। হাঁড়িতে নিয়ে নেব মেজারমেন্ট কাপের হাফ কাপের চেয়ে একটু কম, লক্ষ্য করুন, জাস্ট হাফ ইঞ্চি কম, একটু কম মুসুরের ডাল। আমি পাতলা একটা ডাল রান্না করব, টক করে, আম দিয়ে টক করব ডালটাকে। টক ডাল বা আম ডাল যাই বলি না কেন। তো আমি সর্বপ্রথম এটাকে ২-৩ বার ধুয়ে নেব, ভালো মতন ২-৩ বার ধুয়ে ময়লাগুলো পরিষ্কার করে নেব। আমি ডালগুলো ৩ বার ধুয়ে নিয়েছি, ৩ থেকে ৪ বার। এবার পানি, দেখতেই পাচ্ছেন হাঁড়ি ভরে পানি দিয়ে এটা একটা সাইডে রেখে দেব ফুলে ওঠার জন্য। কারণ আমি এই ফাঁকে কাঁকরোল কেটে নেব। আমি যেহেতু আলাদা পানি ব্যবহার করব না ডাল রান্নায়, সেহেতু আমি ডালগুলোকে একটু ভিজতে দেব যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি একটা বাটি নিয়েছি, কাঁকরোলগুলো কেটে ধোবো। প্রথমে আমি কাটবো। তো আমি কাঁকরোলগুলো কিভাবে কাটছি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। কাঁকরোলগুলো আমি প্রথমে মাছ থেকে ২ ফালি করব এবং এটার মাঝখান থেকে আবার আরেকটা ফালি করব। জাস্ট আমি কাঁকরোলগুলোকে কিউব কিউব করে কাটবো। অত মোটাও করব না, আবার একদম চিকনও করব না। মিডিয়াম সাইজে রেখে, দেখতে পাচ্ছেন মিডিয়াম সাইজে রেখে আমি কাঁকরোলগুলোকে কেটে নেব। ওকে, এবার আমি আলুটা ছিলে নিচ্ছি। আলুটা ছিলে আমি সেম কাঁকরোলের সঙ্গে ম্যাচিং করে কিউব কিউব করে কেটে নেব। আমি সবসময় বলি রান্না হচ্ছে যার যা নিজস্ব একটা স্টাইল বা বৈশিষ্ট্য। তো মশলা বা রান্না, তরকারি, সবজি কাটার যে পিসগুলো সেগুলো কিন্তু অবশ্যই আপনার পছন্দ মতোই হবে। এটা খুব জরুরি নয় যে আমি যেমন করেছি আপনাকেও তেমনটাই করতে হবে। এটাও আমি ৪ ভাগ করে নিয়েছি। আমার কাঁকরোল কাটা শেষ, দেখেন। আচ্ছা, আরেকটা কথা বলি, না বললেই নয়। কাঁকরোল কাটার সময় দেখবেন এরকম বড় বড় বিচিগুলো ঝরে যাবে, এটা কিন্তু ফেলে দিতে হবে, নয়তো এগুলো রান্নার পর মুখে লাগবে, খেতে ভালো হবে না, স্মুথনেসটা আসবে না কাঁকরোলের। আমি কিউব করে আলুগুলো কেটে নিব একদম কাঁকরোলের মতন করে। ওকে, আরেকটা জিনিস দেখাচ্ছি। এই আলুটা দেখেন, এটা কিন্তু একটু বেশিই বড়। এটা যদি আমি কিউব করে কাটতে যাই তাহলে সেক্ষেত্রে আমার ভালো হবে না। তো আমি কি করব, আমি এটাকে প্রথমে এভাবে কাটবো এবং পরে এভাবে কাটবো, ঘুরিয়ে নেব। দেখুন, প্রথমে আমি এই সাইড কেটেছি, তারপর এই সাইড, তাতে করে আমার কিন্তু কিউব কিউব আলু বের হয়ে যাবে। এবারে আমি কাঁচা আমটাকে ধুয়ে নেব, প্রথমে ছিলবো। এখন বিষয়টা হচ্ছে, ছেলার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টিপস হচ্ছে এটা কিন্তু পিচ্ছিল হয়ে যায় ছেলার পর। তো চেষ্টা করবেন আমটাকে আগে, যেহেতু এখন আমের মধ্যে আটি হয়ে গেছে, কচি আমগুলো ছিলে কাটা যায়, বাট যেহেতু শক্ত আটি হয়ে গেছে সেহেতু দেখেন ভিতরে আটিটা কিন্তু শক্ত হয়ে গেছে। সো এটাকে আগে আমরা কাটবো। কেটে আমি ভিতরে বিচি আটি সব সহই কেটে নিচ্ছি। দেখুন বিচি আলগা হয়ে গেছে। কেটে এটাকে ৩ পিস ৬ পিস করব।
আমাকে খুব টানাটানি করার দরকার নাই, আমি শুধু কাটতে থাকবো। এটা অটোমেটিক্যালি বিচি উঠে যাবে বা বেরিয়ে আসবে। দেখুন আমি যখন কেটে ফেলেছি অটোমেটিক্যালি বিচি কিন্তু বটির সঙ্গে বেরিয়ে এসছে। আর শক্ত আম কখনোই ছুরি দিয়ে কাটতে যাবেন না, আর ওটা ছুরি দিয়ে হয় না। আমি বসে বটি ব্যবহার করি, তবে কম, এই জন্য দেখেন আমি দাঁড়ানো বটিটা ব্যবহার করি। প্রয়োজনে এরকম দাঁড়ানো একটা বটি কিনে নেবেন এবং সেটা দিয়ে কাজ করবেন, আরামেও কাজ করতে পারবেন এবং সমস্যাও হবে না। এবার আমি আমটাকে দেখেন ছিলে নেব, খুব ইজিভাবে, খুব সহজভাবে আমি আমটাকে ছিলে নেব। যেহেতু শেষ সময়ের কাঁচা আম, দেখেন আমটা কিন্তু আমার পুরো পরিষ্কার হয়ে গেছে। তো এইভাবে আমি সবগুলো আম খোসা ছাড়িয়ে নেব। এবার ধুয়ে নেওয়ার পালা। আমি প্রথমে আমগুলো ধুয়ে একটু ভিজিয়ে রাখবো কষগুলো ওঠার জন্য। যদি আমি এমনিতে আম রেখে দিই আমগুলো কালো হয়ে যাবে, দেখতে ভালো দেখাবে না পরে। আর রান্নার সময় যদি আপনি সঙ্গে সঙ্গে আমগুলো ধুয়ে দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আমি রেখে নিলাম পানিতে, সেক্ষেত্রে কিন্তু আমগুলো থেকে কষ বের হয়ে আপনার ডালটা কালচে হয়ে যাবে, কালারটা সুন্দর থাকবে না। তো লক্ষ্য করুন আমি ঢ্যাঁড়সগুলো ধুচ্ছি, এটা খুব নর্মাল একটা কাজ, এটা শেখানোর কিছু নাই, তারপর দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে বিচিগুলো ভেসে উঠবে সেই বিচিগুলো আমি ফেলে দেবো, যে বিচিগুলো ভেসে উঠবে সেগুলো আমি নেব না, সেগুলো আমি ফেলে দেব, কারণ এগুলো শক্ত, এগুলো খেতে ভালো লাগবে না। আর যেগুলো শক্ত বিচি ওটা অটোমেটিকলি আপনি ধোয়ার সময় উঠে আসবে, ঠিক আছে। আর যেগুলো নরম সেগুলো দেখেন ভিতরে কিন্তু থেকে যাবে। তো আমার কাঁকরোল ধোয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি পানি ঝরিয়ে দিয়েছি, ঝরাতে দিয়ে দিয়েছি। একটা হাঁড়ি নিয়েছি কাঁকরোল করব বলে। আমি একটা চুলায়, এ দেখুন ডালগুলো কিন্তু বেশ ভিজে উঠেছে, এতটুকু সময়ে ফুলে গেছে। মসুরি ডাল ফুলতে বেশি সময় লাগে না, চাপ দিলেও অনেকটা নরম, দেখেন ভেঙে যাচ্ছে, ঠিক আছে। তো এটাকে আমি এখন বিসমিল্লাহ চড়িয়ে দিলাম চুলায়। এটা বলক ওঠার জন্য আমি অপেক্ষা করব, যতক্ষণ এটা বলক উঠবে আমি কাঁকরোলটা চড়িয়ে দিচ্ছি। আমি একটা কড়াই দিয়ে দিলাম চুলায় এবং কড়াইটাকে আমি জালটা কমিয়ে নেব, একটু মিডিয়াম করে নেব, খুব হাই হিটে রান্না করতে যাব না, তাহলে পেঁয়াজ পুড়ে যাবে। দিয়ে দিলাম সামান্য তেল, এরপর আমি কিছু শুকনো মরিচ ধুয়ে নিয়েছি, বটু সহ ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি কেটে নেব, কেটে তেলে দিয়ে দেব। আমি মরিচ কেটে নিয়েছি, এবার এখান থেকে পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো। পরিমাণ মতো বলতে খুব বেশি পেঁয়াজ দিতে যাবেন না, আবার খুব কমও হবে না কাঁকরোলের অনুপাতে। এখানে আমি পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজের, দুইটা হবে পেঁয়াজ নিয়েছি। এবার এটাকে আমি নেড়ে চেড়ে ব্রাউন কালার করব বা লাল করব। একটু লালচে হয়ে গেলে, খুব বেশি লাল করব না, যেহেতু আমি কাঁকরোল ভাজি হবে, ভাজিতে খুব বেশি মশলা পড়ে না। তো আমি যদি এগুলোকে খুব লাল করি, খুব ব্রাউন করি, তাহলে কিন্তু এগুলো ফুটে থাকবে এবং রান্নাতে খুব পচা দেখাবে, ঠিক আছে, রান্নাটা দেখতে ভালো হবে না। আসলে পরিবেশনটা অনেক ইম্পর্টেন্ট, রান্না যদি দেখতে ভালো না হয়, ওই রান্না যতই স্বাদ হোক মানুষ খুব একটা পছন্দ করবে না, এটা হোক আমার ঘরের মেম্বার, হোক মেহমান। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজগুলো হালকা হালকা ব্রাউন হয়েছে, হালকা শুধু কালার ধরেছে, দ্যাটস অল। কষানো রান্নায় আমরা যেভাবে পেঁয়াজগুলোকে ব্রাউন করি সেরকম ব্রাউন কিন্তু হবে না। আর আমি এটাতে কোনো পানি ব্যবহার করব না, এখানে ডাইরেক্ট আমি সবজিগুলো দিয়ে দেব। আপনি এই সিস্টেমে বা এইভাবে যে কোনো সবজি ভাজি করতে পারেন, যে কোনো সবজি কেটে পছন্দ মতো পিস পিস করে, এটা কিউব হতে পারে, লম্বা লম্বা হতে পারে, কুচি কুচি হতে পারে, কেটে আপনি ভাজি করতে পারেন। এবার যেটা আমি করবো, নেড়ে চেড়ে দেবো, নেড়ে চেড়ে দিয়ে দেখুন এখনো কিন্তু অনেক বিচি উঠে আসছে। যাই হোক, বিচিগুলো না ফেললেও যে একেবারে আপনার রান্না খাওয়া যাবে না বিষয়টা ওরকম নয়, তাই বিচিগুলো একটু শক্ত হওয়ার কারণে মুখে একটু লাগে বা একটু ডিস্টার্ব বোধ হয় খেতে গেলে, এটা হচ্ছে
কারণ খাওয়া হচ্ছে একটা আরামের জায়গা, সেখানে ডিস্টার্ব হলে ভালো দেখায় না। এবার আমি এটার মধ্যে সামান্য ধনে গুঁড়া দিয়ে দেব, দেখতেই পাচ্ছেন খুব সামান্য। আর হলুদ দিয়ে দেব একদম চামচের 3 ভাগের 1 ভাগ, শুধু কালারের জন্য। ভালো করে মিশিয়ে নেব। এটা এমনিতেও সবটাই মিশে যাবে, পুরো সবজিতেই হয়ে যাবে। এটা হচ্ছে কালারটা সুন্দর আসার জন্য আমরা এটা করছি। আমরা চাচ্ছি সবজির কালারটা খুব সুন্দর আসে। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ বা স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে মাখবো। ঠিক আছে, মাখা মাখা করব, যেভাবে আপনারা আম ভর্তা মাখি ঠিক ওই রকমই উল্টে পাল্টে মাখবো। আবার হাত দিয়ে মাখতে যাবেন না, এটা কিন্তু খুব গরম, খুন্তি দিয়ে মাখবেন। এবার আমি এটাকে ঢেকে দেব। আমার এবার শুধু হওয়ার পালা। আমি 5 মিনিট পর পর খুলে দেখবো, ঢাকনা খুলে দেখবো কি অবস্থায় আছে। এই চুলায় দেখেন আমার ডালটা অলরেডি বলক চলে এসছে, আমি জাল কমিয়ে দিয়েছি। এবার কমিয়ে এমন পরিমাণে জাল রাখতে হবে যেন ডালটা বলক উঠতে থাকে। দেখেন ডালগুলো উপর দিকে উঠতে থাকে, কিন্তু উপচে না পড়ে। এবার দেখেন আমি কিছুটা পেঁয়াজ নিয়েছি, এটা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ হবে, মিডিয়ামের যে ছোট একটা পেঁয়াজ আস্ত হতে পারে, মানে এতটুকু, জাস্ট এতটুকু সাইজের একটা পেঁয়াজ দেবেন। দিয়ে দিলাম, দিচ্ছি হলুদের গুঁড়া অল্প, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। লবণ কম হলে সমস্যা নাই, পরে চেক করে দেওয়া যাবে, কিন্তু বেশি হলে কিন্তু এটা কমানোর কোনো পদ্ধতি নাই। সো লবণটা বুঝে দেবেন। এরপর এটাতে দিয়ে দেব সামান্য তেল, দেখতেই পাচ্ছেন খুব সামান্য, 4 চামচের 1 চামচের মতন তেল আমি দিয়ে দিলাম। এতে করে ডালটা খুব তাড়াতাড়ি গলে যাবে। তো ডালটা ফুটতে থাকুক, আমরা ডালটা গলার জন্য অপেক্ষা করব। ডাল গলার পর আমি এটাকে ঘুটে দেব এবং ফোড়ন দেব। তো সেই অবধি আমরা অপেক্ষা করব। আমার ডালটা দেখুন ফুটছে, 5 মিনিট হয়ে গেছে। আমি হালকা হাতে দেখবো এটা গলেছে কিনা। দেখুন এটা এখনো পুরোপুরি গলেনি, তারপরে আমি একবার হাত দিয়ে চেক করব। বিসমিল্লাহ, হ্যাঁ গলেছে, তবে আমি চাচ্ছি আর একটু গলুক, আর 2-3 মিনিট গলুক। আর এইদিকে দেখেন আমার ভাজির অবস্থা, ভাজি অলমোস্ট হয়ে গেছে। আমি একবার লবণ চেক করে দেখেছি, লবণ কম হয়েছে, আর একটু লবণ দিয়েছি একেবারে। আচ্ছা, রান্না হওয়ার একটা মজার ব্যাপার হচ্ছে, রান্না মানে একটা নেশার মতোই। নয়তো আমরা গৃহিণীরা এত গরমে ঘামে ভিজে রান্নাঘরে রান্না করতে পারতাম না। ঠিক আছে, শুধু একটা আন্তরিকতা প্রয়োজন। রান্নাটা রেসিপিটা দেখার সময় খুব মনোযোগ দিয়ে দেখতে হবে যদি রান্না না জানে, আর ভালোবাসা দিয়ে আন্তরিকতা নিয়ে রান্নাটা করতে হবে। এটাই হচ্ছে রান্নার টিপস। তো দেখেন কালারটা দেখে বুঝতে পারছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে চালাটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন আপনি চেক করবেন সবজি হয়েছে কিনা। দেখেন আমার কিন্তু কাঁকরোল হয়ে গেছে, আলু হয়ে গেছে। তো যাই হোক, তারপর আমি হাত দিয়ে ধরে ধরে দেখাচ্ছি। ভাজির আলু কিন্তু আপনার একদম গুলগুলো হয়ে যাবে না, একদম গলে মিশে যাবে না। এটা ভাজি, এটা অনেক গলবে, কিন্তু তারপরে একটু শক্ত থাকবে, মানে মুখে দিলে নরম হবে, বিষয়টা এরকম, কিন্তু মানে গুলুক্তি হয়ে মিশে যাবে না, যেটা বাংলা ভাষায় আমি বললাম, লোকাল ভাষা। আর আরেকটা টিপস হচ্ছে, যখন দেখবেন সবজি ভাবে তলা থেকে উঠে যাচ্ছে, ঝরঝর হয়ে গেছে ভাজি, তার মানে ভাজিটা অলমোস্ট হয়ে গেছে। তো আমার ভাজি কমপ্লিট, এর মধ্যে আমি নামিয়ে নিতে পারি, খাওয়ার জন্য এটা রেডি। কিন্তু আমি এটার মধ্যে স্বাদ বাড়ানোর জন্য, আমি আরেকটু স্বাদ বাড়ানোর জন্য, এটা খাওয়ার জন্য হয়ে গেছে এবং এই ভাজিও খেতে ভালো লাগবে, কিন্তু আমি এটা স্বাদ আরেকটু বাড়ানোর জন্য আমি এটাতে একটা ডিম অ্যাড করবো। এখন আমি যেহেতু এক হাতে ক্যামেরা ধরে আছি, সো মেশিন দিয়ে ভাঙছি ডিমটা। ডিম ভাঙলেই হলো। এবার আপনি কিভাবে ভাঙছেন এটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য 1 চিমটি, যেহেতু আমি ওখানে তরকারিতে লবণ ঠিকঠাক দিয়েছি, শুধু ডিমের আন্দাজ 1 চিমটি লবণ এবং জিরা হয়ে গেল। আমি এবার এটাকে ভালো করে ফেলবো, দেখেন যেন আমার
কুসুম এবং সাদা অংশ দিলে মিশে যায়, এটাই হচ্ছে ফ্যাটার কারণ। দেখুন আমার সাদা অংশ মিশে যাবে ডিমের সঙ্গে, হয়ে গেল। এবার আমি এটাকে দিয়ে দেব, দেওয়াটা হচ্ছে ঘুরিয়ে দেব, ঘুরিয়ে সবটার উপর দেব, দিয়ে আমি সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে নাড়তে যাব না, আমি 2-1 সেকেন্ড ওয়েট করব। দেখুন আমি ডিমটা একটু জমাট বাঁধার জন্য, তারপর আমি এটাকে তুলে দেব। দেখেন সাদা সাদা হয়ে গেছে, ডিম মেখে মেখে যাচ্ছে। আচ্ছা এখানে একটা টিপস দিয়ে রাখি রান্নাঘরে, ছোট ছোট টিপস, সেটা হচ্ছে এই পর্যায়ে যদি কোনো তরকারিতে বা কোনো সবজিতে, বিশেষ করে ভাজি যেখানে ঝোল থাকে না, শুধু শুকনো থাকে, এইসব এরকম তরকারি রান্নায় বা সবজি রান্নায় আপনারা ডিম ব্যবহার করেন বা ডিম দেন, সেক্ষেত্রে কি করবেন, ডিমটা দেওয়ার পর ডিম কিন্তু আপনার তেল শুষে নেবে। তো আপনি ডিমটা দেওয়ার পর কিছু নাড়াচাড়া করবেন, নাড়াচাড়া করে যদি প্রয়োজন মনে করেন যে হ্যাঁ তেলটা পুরো শুষে নিয়েছে ডিম, সেক্ষেত্রে আপনি অল্প একটু তেল চারদিকে ছড়িয়ে দেবেন। এভাবে চারদিক থেকে একটু তেল দিয়ে দেবেন, সামান্য 1-1.5 চামচ, এর চেয়ে বেশি না, ঠিক আছে। কিন্তু ডিম, কারণ ডিম কিন্তু প্রথমে তেল শুষে নেয়, তারপরে তেলগুলো আবার ছেড়ে দেয়। তো যখন ছেড়ে দেবে তখন কিন্তু আপনার ডিমের মানে তেলে চুপচুপ হয়ে যাবে যদি বেশি দেয়। আর যদি এই সময় অনেক সময় ধরে আসে, মানে নিচে লেগে যায় ডিমের কারণে, সেক্ষেত্রে আপনাকে একটু তেল দিতে হবে। আমারটা ঠিকঠাক আছে, তেলের প্রয়োজন নাই। তো আমি এটাকে নামিয়ে নেব। বিসমিল্লাহ, একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। পারফেক্ট কুক, খুব ভালো আমার কাছে লাগছে। যাই হোক, এবার নামানোর আগে আমি কি করবো, নামানোর আগে যেহেতু আমি ডিম দিয়েছি, আমি একটু জিরা দিয়ে দেবো। 1/2 চামচ দিলাম প্রথমে, তারপরে আরো 1/2 চামচের মতন দিলাম। আমার বাসায় জিরার ফ্লেভারটা খুব পছন্দ করে, তো আমরা ডিমের মধ্যে জিরাটা খাই। আপনার যদি ভালো না লাগে সেক্ষেত্রে স্কিপ করবেন, চাইলে ধনে পাতা দিতে পারেন, ধনে পাতার ফ্লেভারটা দিতে পারেন। তো আমি জিরাই দিচ্ছি, এত গরমে আমি ধনে পাতা আসলে রাখি না, পচে যায়, টাকা নষ্ট হয়, আমি জিরাটাই খাই। ঠিক আছে, আমার সবজি রেডি। চুলাটা বন্ধ করে দেবো, সবজির চুলাটা, ঠিক আছে। দেখুন এখন কারো যদি মনে হয় আলুটা আরেকটু নরম করবে, সেক্ষেত্রে আপনি করতে পারেন। আলুটা দেখেন চাপ দিলে ভেঙে যাচ্ছে, কিন্তু চাপ দিলে ভেঙে যাচ্ছে, উঠে আসছে, টুকরা টুকরা হয়ে যাচ্ছে, কিন্তু গলে যাচ্ছে না। আমি এরকম রাখবো, আপনারা চাইলে আরেকটু নরম করে নিতে পারেন। তো আমার সবজি রান্না কমপ্লিট, কাঁকরোল ভাজি, আলু কাঁকরোলের ভাজি, তবে এটা বন্ধ করে দিলাম। এবার আসি ডালের ব্যাপারে। ডালের দেখেন ডালটা অলমোস্ট হয়ে গেছে। তো আমি আগেও দেখিয়েছি একবার, এটা হাত দিয়ে একটু কষ্ট করে চিপে দেখতে হবে, নয়তো আপনি বুঝবেন না। হ্যাঁ হয়ে গেছে। তো আমি এটাকে ঘুরবো, ঠিক আছে। আমার ডাল ঘোটা হয়ে গেছে। আমি এবার ডালগুলোকে চেক করব, ডালগুলো ঠিকঠাক হয়েছে কিনা। আমি ডালগুলোকে ঘুটনির সাহায্যে ভালো করে ঘুটে নিয়েছি। তো যাই হোক, এই পর্যায়ে আমি এটাতে আম দিয়ে দেবো, টক আম, দেখতেই পাচ্ছেন টক আম। এখন আমটা ডিপেন্ড করে কতটুকু টক, প্রথমে টেস্ট করে দেখবেন, সেই অনুপাতে দেবেন। আর কে কতটুকু টক খেতে পছন্দ করে, কারণ আমার বর খুব বেশি টক পছন্দ করে না, এই জন্য আমি বেশিক্ষণ এটা রাখবো না। আমগুলো জাস্ট সিদ্ধ হয়ে আসলে টক ভাবটা এটাতে বেরিয়ে গেলে আমি বের করে নিয়ে আসবো, তুলে ফেলবো। আরেক চুলায় আমি যে কাজটা করবো, ফোড়ন দেবো, ডাল ফোড়ন দেবো। একটা কড়াই বসিয়ে দিলাম ছোট, যেহেতু টক ডাল আমি এটাকে 5 ফোড়নের ফোড়ন দেবো। 5 ফোড়ন দিয়ে দিলাম সামান্য তেল, সামান্য বলতে 2 টেবিল চামচের মতন তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শুকনো মরিচ, 5টা শুকনো মরিচ আমি এগুলো কেটে নিয়েছি। এরপর দিয়ে দেব হাফ চামচ 5 ফোড়ন, ব্যাস হয়ে গেছে। এবার এটাকে আমি নেড়ে চেড়ে শুধু একটু ভেজে নেব, ভেজে 5 ফোড়নের সুন্দর একটা স্মেল বের হবে। এবং লক্ষ্য করুন
মরিচগুলো ফুলে যাচ্ছে বা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আমি কিন্তু কালো করব না। আমি আগেও বলেছি রান্না কিন্তু দেখার একটা সৌন্দর্য আছে। রান্না যদি দেখতে সুন্দর না হয় ওই রান্না খেতে ইচ্ছে করে না। আমরা হোটেলে গিয়ে রান্নার চেহারা দেখি, দেখে ভাল লাগলে খাই, না তো কিন্তু খাই না। তো আমাদের মনের সঙ্গে রান্নার খুব জোরালো কানেকশন আমার হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিলাম। এবারে কাজটা হচ্ছে এটাকে নিয়ে বিসমিল্লাহ বলে ঢেলে দেওয়া। একটু সাবধানে করবেন এই কাজটা, আর নয়তো কিন্তু আপনার শরীরে বা হাতে ছিটা আসতে পারে। আর খুব গরম তেল, হাতে ছিটা আসার সঙ্গে সঙ্গে কিন্তু একদম ফোসকা পড়ে যাবে। আমার রান্না হয়ে গেছে। যাই হোক, যেহেতু আমি এক হাতে করছি পড়ে যাচ্ছে, আমি এটা আবার অফ ক্যামেরায় ঠিকঠাক ঢেলে নেব। তো আমার রান্না হয়ে গেছে, দেখুন রান্না কমপ্লিট। ফোড়নের সঙ্গে সঙ্গে রান্না হয়ে যায়। এবার 2-3 মিনিট চুলায় রেখে আপনি নামিয়ে নেবেন। এখন আপনার টক যতটুকু লাগবে আপনি আমটা টেস্ট করে দেখবেন লবণ ঠিক আছে কিনা, লবণটা চেক করে দেবেন, ঠিকঠাক করে দেবেন। আর টকটা ঠিকঠাক হলো কিনা দেখবেন। যতক্ষণ পর্যন্ত আপনার টকটা ঠিকঠাক না হবে ততক্ষণ পর্যন্ত চুলায় রাখবেন, এবং টকটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমগুলো তুলে ফেলবেন। আমগুলো তুলে চুলা থেকে নামিয়ে নেবেন। ব্যাস, আজকে এই পর্যন্তই। যদি আমার রান্না ভালো লাগে, কারো উপকারে আসে, অবশ্যই একটা লাইক দিবেন। আমার ছোট্ট নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।